NTD podcast is all about celebrating freedom. And you ask anybody, and especially the service goers, what does freedom mean to him or her or to anyone? That one day when you are jobless. I have felt it. The transition period from one place to another place actually gives you freedom. You are not answerable to anyone. You don't have a boss. You don't have to write stories. You don't have to come on camera. Today I'm envious. Even though I got my guest. Huh? Ketumi! But we need to be sober. Yeah. Ketumi. Ketumi is on the house. And I'm envious of Ketumi because Ketumi has freedom. Holota ki kore? And how did this freedom happen? You are the most talking point in the town. Mopia Nundi has left 24 ঘন্টা. হলোটা কি? হচ্ছেটা কি? এটা যে কি হচ্ছে এটা তো আমি নিজে নতুন নতুন থিওরি রোজ দেখছি, নিজেই চমকে যাচ্ছি, যার সাথে কোনো সম্পর্ক নেই। অ্যাকচুয়ালি আফটার 25 ইয়ার্স আমারও একটা ব্রেক দরকার ছিল। ডেফিনেটলি এটা একটা পার্সোনাল এবং প্রফেশনাল ডিসিশন একই সঙ্গে। তো এর ডেফিনেটলি কিছু কার্যকারণ রয়েছে, কিন্তু সেটা নিয়ে যে থিওরিগুলো চলছে সেই থিওরিগুলোর একটা অ্যাটলিস্ট আমার জানা না। কি থিওরি চলছে? অনেক থিওরি চলছে। কি আর বলো না, শুনি না। উইথ অল অনেস্টি আমি মৌপিয়াদিকে একদম সাংবাদিক হিসেবে গেস্টকে যা যা প্রশ্ন করবা সেগুলো করব, বাট আই থিঙ্ক আমরা বন্ধু কি করতে পারি। তো এই হয় না দেশ কা নামক ফ্রি ফ্লোয়িং, তো একটু ফ্রি ফ্লোয়িং কনভারসেশন হবে। তো কি থিওরি চলছে বলো না। অনেক থিওরি চলছে, মানে যেগুলো আমি জানি না, জানতেই পারি, আমাকে লোক পাঠাচ্ছে যে দেখো এটা সেটা। তো কিছুই না, সেটা হচ্ছে একটা ব্রেক আমার দরকার ছিল। অফকোর্স এটা একটা ব্রেক এবং এটা আমার একটা ডিসিশন, যে ডিসিশনটাকে আমার ম্যানেজমেন্ট তারাও যথেষ্ট সম্মান দিয়েছেন এবং খুব গ্রেসফুলি একটা জায়গা থেকে, বিকজ জি 24 ঘন্টা আমার মানে ফার্স্ট হোম, ইট হ্যাজ বিন মাই ফার্স্ট হোম ফর লাস্ট 18 ইয়ার্স, এবং আমি আজকে যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা জি 24 ঘন্টার জন্যই দাঁড়িয়ে রয়েছি। তো আমার ডেফিনেটলি সম্পূর্ণ ভালোবাসা এবং রেসপেক্ট আছে জি 24 ঘন্টার জন্য, জি নেটওয়ার্কের জন্য, বিকজ জি ফ্যামিলি আমাকে যে সুযোগ দিয়েছে, ডক্টর সুভাষ চন্দ্র যে সুযোগ দিয়েছেন, নাহলে আমার পক্ষে আজকে এখানে দাঁড়িয়ে যে তোমার সাথে এত ক্যাজুয়ালি কথা বলা, এটাও তুমি আমায় ডাকতেও না। হ্যাঁ, না অফকোর্স এটা বলো না, আমি ডাকতে পেরেছি বিকজ তুমি অন্য চ্যানেলে এখন নেই। তুমি ওই চ্যানেলে থাকলে আসতে পারতে। ট্রু। তাহলে তার জন্য এটার নাম হচ্ছে ফ্রিডম। আই নিড টু আস্ক ইউ দিস। না অবশ্যই আমি এটাও বলবো যে আমাকে কিন্তু মানে খুব যে বেঁধে রাখা হয়েছে এরকম না। আমি কখনো যদি কোনো ইন্টারভিউ আমার কেউ করতে চেয়েছেন, আমাকে কিন্তু সেই পারমিশনটাও দেওয়া হয়েছে। পারমিশন চাইতে হয়েছে। হ্যাঁ, সেটা হয়েছে। পারমিশন দিয়েছে, পেয়েছো, কিন্তু আজকে পারমিশনের প্রয়োজনীয়তা নেই। দিস ইজ এ ডিফারেন্ট কাইন্ড অফ ফ্রিডম মৌপিয়াদি। মানুষ ভাবে ও তোর কাছে আজকের দিনে চাকরি নেই, তুই তাহলে হতাশ থাকবি। আমি বলছি না, আজকে আমি স্বাধীন। আজকে আমার কাছে চাকরি নেই, আমার কাছে অফিস যাওয়ার তাড়া নেই, আমাকে স্টোরি ভাবতে হবে না। মোবাইল ফোনটা প্রথম সুইচ মানে সাইলেন্ট করে ঘুমোতে পারছি ফর দ্য ফার্স্ট টাইম, যেটা লাস্ট 25 ইয়ার্স অফ লাইফ। ওকে, উই উইল অ্যাকচুয়ালি ডাইভ ডিপ ইনটু ইউর 25 ইয়ার্স অফ ক্যারিয়ার। মৌপিয়া নন্দীকে অনেকে অনেকভাবে কম্পেয়ার করে। মৌপিয়া নন্দী নাকি বাংলার বরখা দত্ত। আই এম শিওর তুমিও শুনেছি, ইউ মাস্ট হ্যাভ কাম অ্যাক্রস দিস। সো হ্যাভ ইউ এভার ফাউন্ড ইট অবজেকশনেবল? নট রিয়েলি, বিকজ যেটা তুমি বলছো তার ডেফিনেটলি সেই আসপেক্টে যদি দেখি যে হ্যাঁ, বাংলার বরখাদত বলা হচ্ছে, বরখাদতকে তো ন্যাশনালের মৌপিয়ানন্দী বলা হবে না, বা কোনো জার্নালিস্টকে বলা হবে না যে ন্যাশনালের তমাল সাহা। সেই আসপেক্টটা আমি পুরোদস্তুর রেসপেক্ট করি, কিন্তু আমি এইভাবে দেখার চেষ্টা করি যে হয়তো যেহেতু বরখাদত আমার আগে প্রফেশনে এসেছেন এবং যে কনফ্লিক্ট জোনে তার যা অ্যাক্টিভিটি, আমার যা অ্যাক্টিভিটি, তার সঙ্গে কেউ কোথাও সিমিলারিটি পেয়েছেন, যে কারণে তারা এটাকে রিলেট করেন। তো আমি এটাকে অবজেকশনেবল মনে করি না। এই যে রাস্তায় বেরো, এটা আমি সত্যি স্বীকার করব, আমি মৌপিয়াদির সঙ্গে যেখানে বাইরে গেছি সেখানে আমাকে তো কেউ চিনতেই পারে না। বাজে কথা বলো না। বলিস না, কতক্ষণ আর ডাকতে রাখবে। বাট বাইরে যেখানে গেছি, দাদা একটা ছবি তুলে দেবেন, আমি কোনোদিন না করি। বাড়াবাড়ি কি বলছো? আমি ছবি তুলে দিইনি। মানুষজন মৌপিয়াদিকে লিটারালি ঘিরে ধরে ছবি তোলার চেষ্টা করে। আমার খুব ভালো লাগে, গর্ববোধ হয় যে আমার পরিচিতি কেউ
এবং যাকে আমি অত্যন্ত স্নেহ করি, আমার বন্ধু, আমার একজন ইন্সপিরেশন, তাকে মানুষ এতটা পছন্দ করে, যার জন্যই হয়তো তুমি এত আলোচনার বড় বিষয়। আমি একটা ভিডিও দেখলাম যে কিছুই বলেনি যে তুমি কি কোথা থেকে আসলে, কেন ছাড়লে, কোথায় যাচ্ছ, বাট ওই হাওয়াতে ঘুরিয়ে ঘুরিয়ে 3-4 লাখ ভিউজ নিয়েছে। তাতে আবার লোকজন কাঁচা খিস্তি মেরেছে যে কিছুই তো বললেন না। সো ইউ আর অ্যাকচুয়ালি দি টকিং পয়েন্ট। আই ফিল মাইসেলফ ব্লেসেড এনাফ যে এত বছর, 23 বছর আমার অডিও ভিজুয়ালে ক্যারিয়ার, তো এই 23 বছর তারা যে অ্যাকসেপ্ট করছেন, তারা যে সহ্য করছেন। ক্রিটিসিজম ডেফিনেটলি রয়েছে, ক্রিটিসিজম থাকবেও, কারণ আমি শুধুমাত্র প্রশংসাটা পাবো, ক্রিটিসিজম নেবো না, এটা তো হতে পারে না। ক্রিটিসিজমটাও কিন্তু আমাদের গড়তেই সাহায্য করে, এবং সেটাও হয়তো কখনো কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হয়, কখনো হয়তো সেটা ট্রোলিং হয়ে যায়, বাট এগুলো হচ্ছে গোটাটাই পার্ট অফ দ্য গেম। তো আমি মনে করি, যে কারণে আমি মনে করি যে একজন দর্শকও যদি আমার সাথে কোথাও দেখা হয়, কথা বলতে চান বা সেলফি তুলতে চান, আমি মনে করি যে এটা আমার, মানে তিনি পাচ্ছেন, বাট আমিও সঙ্গে পাচ্ছি। তো আমার কাছে ওটা মানে কোনোভাবেই এতটুকুও সেটাকে ইগনোর করা যায় বা না বলা যায়। হয়তো খুব কাজের সময় আমি না বলি যে কাজের তাড়ায় আছি, কিন্তু আমি তার জন্য খুব খারাপ ফিল করি যে আমাকে না বলতে হচ্ছে। এই যে একটা ধারণা, একটা পারসেপশন, মৌপি আনন্দি ইজ অ্যারোগেন্ট, মৌপি আনন্দি ইজ এক্সট্রিমলি ইনটলারেন্ট, মৌপি আনন্দি ইজ রুড, শ্রুড, এই তকমাগুলো কি করে আসলো? মানুষের ভালোবাসা, মানুষের সাপোর্ট, মানুষ সেলফি নিচ্ছে, এত বড় একটা অর্গানাইজেশন, এত বড় দায়িত্বে, এই জিনিসগুলো হঠাৎ করে কি করে আসলো? ডু ইউ রিয়েলি থিঙ্ক মৌপি আনন্দি ইজ অ্যারোগেন্ট? কিছু কিছু ক্ষেত্রে তো মৌপি আনন্দি অফকোর্স অ্যারোগ্যান্ট। এবার সেই অ্যারোগ্যান্সটা আমি মনে করি যে যেখানে অ্যারোগ্যান্ট হওয়া দরকার আমি সেখানে অ্যারোগ্যান্ট। কিন্তু যারা আমাকে কাছাকাছি দেখেছেন বা যারা বাইরেও যখন কারোর সঙ্গে আমার দেখা হয়, তারা মনে করেন আরেকটা জিনিস হতে পারে যে আমি যেহেতু খুব অ্যাগ্রেসিভ অন স্ক্রিন, সেজন্য অনেকে মনে করেন যে আমি খুব অ্যারোগ্যান্ট। সেটা একটা ভুল ধারণা, দুটো জায়গায় আছে। আর কিছু মানুষ আছে যাদের কাছে আমি অ্যারোগ্যান্ট হওয়ার জন্যই অ্যারোগ্যান্ট হই, এবং সেটার জন্য আমার বিন্দুমাত্র কোনো রিগ্রেট নেই। কিন্তু সাধারণ মানুষ যারা, তাদের কাছে আমি একদম অ্যারোগ্যান্ট নই। এবং তারা যখন আমার পার্সোনালি যারা মিট করেছেন, তারা বলেছেন না না না, আরে আপনি তো অফ স্ক্রিন এরকম, এটা জানাই না। কিন্তু অফকোর্স আমি যেটা আগেও বললাম যে কিছু লোক দে ডিজার্ভ মাই অ্যারোগ্যান্স। তারা হচ্ছে কাঠি করা পাবলিক, তাদের আমি এতটা গুরুত্ব দেব না। কাঠি করতে চাওয়া বলতে পারো, কারণ কাঠি অত তারা করতে পারবে এতটা তাদের আমি ওভার এস্টিমেট করি না। মানে তারা চেষ্টা নিশ্চয়ই করেছে, পরিশ্রম করেছে, পরিশ্রমে বিফল হয়েছে। অফকোর্স। তো সেরকম কিছু ইতিহাসের পাতা খুলবে নাকি? না না না, আমি তাদের এত ইম্পর্টেন্স দেবই না। রাদার আমি মনে করি যে, আমি বলি ইনফ্যাক্ট যে আমাকে যারা আমাকে গড়ে তুলেছেন, যারা আমাকে সাপোর্ট দিয়েছেন, যারা আমাকে গাইড করেছেন, আমায় মেন্টর করেছেন, আমাকে প্রোটেক্ট করেছেন, তাদের যতটা কন্ট্রিবিউশন আমার লাইফে, আমি মনে করি যে যারা আমাকে আমার সঙ্গে ইনজাস্টিস করার চেষ্টা করেছেন, খুব মুষ্টি মেয়েও এক দুজন, তাদের কন্ট্রিবিউশন ততটাই। কারণ ঝড়ের সময় কিভাবে, শান্ত জলে তো সবাই সাঁতার কাটতে পারে, তো আমি যতক্ষণ প্রোটেক্টেড থাকছি ততক্ষণ আমি শান্ত জলে সাঁতার কাটছি। কিন্তু যখন ঝড়টা আসছে, ঝড়টায় কিভাবে সারভাইভ করতে হয়, কিভাবে তার মধ্যে দিয়ে সেল থ্রু করতে হয়, সেটা আমি শিখেছি। কারণ ওরকম কয়েকজন, তাদেরও আমি ফেস করেছি বলে, তো তাদেরও আমি থ্যাঙ্কস জানাই। কিছু অ্যানেকডোটস জানতে চাইবো, অন স্ক্রিন গল্প। তো আমার মনে আছে একজনের তুমি ইন্টারভিউ নিচ্ছিলে, তিনি লাল রঙের ধুতি পরে এসেছিলেন, একটা ভালো পাঞ্জাবি পরে এসেছিলেন। যখন তোমার সামনে আসলো তখন দেখে হাসি পাইনি? না, একদম না। তুমি অভিজিৎ গাঙ্গুলির কথা বলছো। তিনি তখন সদ্য অবসর নিয়েছেন, একেবারেই না। এবং তার লাল ধুতি পরার কারণটাও আমি বলে দিচ্ছি। তার ঠিক আগেই তিনি যখন বিচারপতি, সেই সময় আমাদের একটা অনুষ্ঠান ছিল। তো সেই অনুষ্ঠানে ওনাকে আমি ইনভাইট করেছিলাম। তো উনি আসতেনও, কিন্তু শেষ মুহূর্তে উনি আসতে পারেননি। শেষ মুহূর্তে ওনার একটা খুব গুরুত্বপূর্ণ কাজ পড়ে যায়, উনি আসতে পারেননি। তো সেটাতে ওনার খুব খারাপ লেগেছিল, এবং আমিও তার উপর খুব রেগে যাই যে আপনি আসতে পারলেন না কেন। তখন উনি বলেছিলেন যে আমি একটা কাজে আটকে গেছি। তো উনি সেদিনের জন্য সেই অনুষ্ঠানে আসবেন বলে যে ধুতি পাঞ্জাবিটা রেখে দিয়েছিলেন, যেদিন আমাকে ইন্টারভিউ দিতে আসেন, সেদিন ইটস সো নাইস অফ হিম, তিনি ওই ধুতি পাঞ্জাবিটা পরে আসেন ইন্টারভিউ দেওয়ার জন্য। হ্যাঁ,
এবং উনি এসে বলেন যে আমি যেহেতু তোমার সেদিনের প্রোগ্রামে আসতে পারিনি, তুমি ইনভাইট করেছিলে তার সত্ত্বেও, তাই আমি আজকে এটা পড়ে এসেছি। আর এই প্রসঙ্গে বলি, আমার জি 24 ঘন্টা ছাড়ার সঙ্গে অনেকে অকারণ তার দিকে আঙুল তুলছেন, যেহেতু এর মধ্যে আমি আসছিলাম তার কারণ হচ্ছে যে মানুষটা তোমাকে মনে রেখে তোমার অনুষ্ঠানে আসতে পারেনি বলে লাল ধুতি পরে পাঞ্জাবি পরে গেলেন, সেই মানুষটাই অন স্ক্রিন লাইভ শোতে আমি বলবো যেভাবে তোমার সঙ্গে কথা বলেছিল সেটা অপমানজনক ছিল, অ্যান্ড ইউ গেভ ইট ব্যাক। আমি খুব খুব খুশি কি ইউ গেভ ইট ব্যাক। কে সাংবাদিক কোনো মন্দিরের ঘন্টা নয়, কে আসবে বাজিয়ে চলে যাবে। সো ওই এপিসোডটা আর এই ধুতি পরার এপিসোডটার মধ্যে কোনো মানে রিলেটেবল কিছু নেই। হঠাৎ করে উনি ওরকম মুড়ি খেতে খেতে রেগে গেলেন কেন, সেটা উনি বলতে পারবেন। কিন্তু ডেফিনেটলি তিনি যখন ভোটের ময়দানে আছেন এবং সেদিন একটা ভীষণ হেকটিক একটা ভোটের দিন গেছে, ঠিক কেন উনি রিয়্যাক্ট করেছেন, ডেফিনেটলি উনি যেটা বলেছেন সেটা একেবারেই কাঙ্ক্ষিত নয়। আবার অ্যাট দ্য সেম টাইম এই যে অন স্ক্রিন যেগুলো হয়ে যায় অনেক সময়, আমরা কখনো কখনো ওভারবোর্ড আমরাও চলে যাই, কখনো উল্টো দিকে যারা থাকেন তারাও ওভারবোর্ড চলে যান। আমি অন স্ক্রিন যেটা হয় সেটাকে পার্সোনালি খুব একটা নেওয়ার পক্ষপাতী নই। এবং যে কারণে দেখবে এর আগে আমার সঙ্গে মোহাম্মদ সেলিমের হয়েছেন, কিন্তু এখনও মোহাম্মদ সেলিম হচ্ছেন আমার ওয়েলউইশার যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম। কিন্তু সেই সময়টা হয়েছে, সেই সময় ভীষণ একটা হঠাৎ করে তিক্ততা। মহুয়া মৈত্র, তাকে যখন আমি বয়কট করি, তারপর সবাই ভাবলেন যে মহুয়া মৈত্র, আমি শুধু তাই না, যে সময় মহুয়া মৈত্রকে বয়কট করছি সেই সময় কিন্তু মহুয়া মৈত্র এবং আমার মধ্যে ব্যক্তিগত স্তরে কোনো তিক্ততা নেই। এবং তেমনই অভিজিৎ গাঙ্গুলি, যে অনেকেই বলছেন যে অভিজিৎ গাঙ্গুলির না, অভিজিৎ প্লিজ, আমার এটাতে খারাপ লাগছে যে এটা ওকেও আন্ডারস্টিমেট করা হচ্ছে, যে উনি এত ভিন্ডিকটিভ, যে উনি তারপর মৌপিয়ানন্দীকে শেষ করার জন্য পড়ে গেলেন। নট এট অল, এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আর দ্বিতীয়ত, দিস ইজ ওয়ান অফ দি মেনি থিওরিজ। এবং যদি যে কারো তিনি যত ইনফ্লুয়েন্সিয়ালি হন, তার একটা ফোনে যদি আমার চাকরি টালমাটাল হয়ে যায়, তাহলে তো সেটা অ্যাজ এ প্রফেশনাল আমাকেও আন্ডার এস্টিমেট করা। এবং ম্যানেজমেন্টও আমাদের যাই হোক না কেন, আমি পুরো ফ্রিডম পেয়েছি, তো সেটা নিয়ে অকারণ ওনাকে। তারপরে ওই ঘটনাটার পর উনি তোমাকে ফোন করেছে? না, ওনার সঙ্গে আমার ফোনে কথা হয়নি, কিন্তু আমরা দুজনেই মোটামুটি সামনে দেখলে আবার কথা বলবে। অফকোর্স আমি তো কথা বলবোই, আমি শিওর উনিও কথা বলবেন। তোমাকে সেই কে কোথা থেকে টাকা পায় এরকম একটা কিছু বলেছিল, কার স্যালারি কোত্থেকে আসে, আর এটা মার্কেটে আমি খুব শুনেছি, যেমন আমাকে বলে চটি চাটা। তো কালকেই আমাকে তিতাস জিজ্ঞেস করছিল যে হাউ আর ইউ সো আনএফেক্টেড, তোমাকে এত গালাগালি দেয়, তুমি এফেক্টেড কেন হও না? আর আমি বুঝি যে ও এখনো মানে ওই জায়গাটা আসছে, নেগেটিভিটি নেওয়া যায় না, কিন্তু নেগেটিভিটি হ্যান্ডেল করতে করতে বলে না নেগেটিভ প্লাস নেগেটিভ ইজ ইকুয়াল টু পজিটিভ। তো এখন গায়ে মাখি না, মোটা চামড়া হয়ে গেছে। তো ঠিক তেমনি তোমার স্যালারি নিয়ে কথাটা খুব মার্কেটে এসেছিল তুমি অভিষেক ব্যানার্জি ইন্টারভিউ করার পর। এটা তো ঠিক, অভিষেক ব্যানার্জি খুব কম ইন্টারভিউ দিয়েছেন, তোমাকে দিয়েছে, অনিন্দবাবুকে দিয়েছেন রিসেন্টলি, আমাকে এখনো দেয়নি, আমি জানি না কেন। তারপরও নাকি আমি চটি চাটা, তারপরও নাকি আমি পয়সা পাচ্ছি, কিন্তু আমাকে ইন্টারভিউ দেয়নি। তো এই যে প্রত্যেকবার একটা সাংবাদিককে ক্যাটেগরাইজ করা, তুমি তার ইন্টারভিউ নিলে তুমি সেই কক্ষের, তুমি তাকে যদি মুখের উপর উত্তর দাও তাহলে তুমি তার বিপক্ষে, হাউ ডু ইউ ব্যালেন্স ইট? আমি শুধু দেখেনি যে সব কটা গালাগালি সমান পরিমাণে মোটামুটি আসছে কিনা। কেউ বলে কেউ বলে যে এটা তো আগে ছিল মাকু, ঠিক আছে, এটা ছিল সিপিএম এর দালাল ছিল। তারপর কেউ বলে যে না ও তৃণমূলের দালাল, কেউ বলে গদি মিডিয়া, মানে কেউ বলে চটি চাটাটাও আছে, কেউ বলে গদি মিডিয়া, ঠিক আছে। তো আমি দেখে নিই যে যখন সবকটা গালাগালি আসছে তার মানে আমাদের রাইট, ঠিক আছে। যাই হোক, মানে এটা তো মজা করলাম, জোকস অ্যাপার্ট, সেটা হচ্ছে আমি এইভাবেই দেখি যে যেটা যার পছন্দ হবে, বিকজ সবাই খুব ওপিনিয়নেট, সবকিছু ভীষণ পোলারাইজড। তো আমি আজকে যদি একটা স্টোরি করি, সেই স্টোরিটা পার্টিকুলার কোনো পার্টির বিপক্ষে যায়, বা একটা শো করি যেটাতে আমি একটা অ্যাগ্রেসিভ স্ট্যান্ড নিচ্ছি, হয়তো আমার জার্নালিস্ট সত্তা সেটাকেই আমাকে বলছে যে হ্যাঁ এই স্ট্যান্ডটা তোমার নেওয়া উচিত, সেটা যাদের ভালো লাগবে না তারা ডেফিনেটলি অন্যের দালাল হিসেবে দেখে দিবে। আবার এটাও দেখেছি খুব মজার, যে তারাই এবার পরে কনফিউজ হয়ে গিয়ে এবং এমনকি একই পোস্টে আমি ঝামেলা হতে দেখেছি। একদল বলছে যে এ তো গদি মিডিয়া, একদল বলছে না ও চটি চাটা, তার মধ্যে একজন এসে বলছে যে আপনারা কিছুই জানেন না, ও আসলে সিপিএম।
মানে তারা নিশ্চয়ই নিজেরা একে অন্যের সঙ্গে লড়াই করেছে একটু প্রচন্ড, হ্যাঁ হ্যাঁ প্রচন্ড লড়াই হয়েছে। আচ্ছা, তো এইগুলো তো আমি প্রায় টেম্পটেড হয়ে যাচ্ছিলাম যে আমি ওখানে ঢুকে বলি যে আমি কাকে ভোট দিই। আচ্ছা, এরকম 3টে মেমোরি আমাকে আজকে শেয়ার করো তোমার এই 25 বছরের ক্যারিয়ারে, ভালো হোক হাসির হোক। তুমি আজকে স্বাধীন পাখি, কালকে তোমার বই লিখতে হলে একটা হাসির মেমোরি, একটা ডিসুম ডিসুম বুমবাম বলিউড মেমোরি, আরেকটা যদি খুব ইমোশনাল মেমোরি হয়। 3টে মেমোরি কি তোমার যে লিখতে হয় নিজের বায়োগ্রাফিতে, অটোবায়োগ্রাফিতে, তুমি কোনটা কোনটা লিখবে? হাসির মেমোরি তো আমি তো জটায়ুর মতো হিন্দি বলি। দেখো আমায় কিছু বলতেই হলো না, তারপর যখনই হিন্দি কিছু হয় আমি সেগুলো ডিটেলে বলতেও পারবো না। একটা তো বলতেই হবে, একটা কাহিনীতে একটা বলতেই হবে একটু হিন্দি। আমি শুনেছি তুমি অনেক সময় গেছো কোনো মিটিংয়ে, তারপর নিয়ে তোমার হিন্দি শোনার পর নাকি ফায়ার ব্রিগেড আসার মতো অবস্থা হয়েছিল। প্রায় তাই, এবং আমাকে আমার বসরা মানে রিকোয়েস্ট করতেন যে তুমি মানে যাই বলো তুমি কথা বলে হিন্দি বলো না। আচ্ছা, এটা বলো না, একটু কিছু বলো, কি ঘটনাটা করেছিল বলো একবার। মানে আমি এটা 18+ হয়ে যাবে আমি যদি বলো না, সবাই 18+। আজকে জন্মাবার পরই 18+। এখন আমি যেমন অনেকদিন আগে তখন একটা খুব খুব ট্র্যাজিক কিছু হয়েছিল, ঠিক আছে, সাম ম্যাসাকার সামথিং লাইক দ্যাট। তো সেই সময় সেখানে আমাদের যিনি করেসপন্ডেন্ট, আমাদের নেটওয়ার্কের করেসপন্ডেন্ট, তাকে ফোনে থ্রু করা হয়েছিল। তো তার কাছ থেকে আপডেট নেওয়ার জন্য তাকে আমি বলেছিলাম যে কিয়া হুয়া বিস্তার মে বাতাইয়ে। বিস্তার? উনি ফোনটা কেটে দেন এবং তারপর উনি আর আমাদের পিসিআর এর ফোন পরের 3 দিন আর ধরেননি। কিয়া হুয়া বিস্তার মে বাতাইয়ে, মানে তাকে ফিল থেকে বিছানায় পাঠিয়ে দিয়েছো। এবং যিনি আমাদের মনে আছে যে যিনি সেই সময় আমাদের প্রোডিউসার ছিলেন, তিনি প্রায় ঝাঁপিয়ে এসে পিসিআরে পড়ে বলছে তুই বন্ধ কর, বন্ধ কর। এবং যেটা হলো সেই করেসপন্ডেন্ট, আমি ইচ্ছে করে নাম বলছি না বা কোন জায়গার সেটা বলছি না, সে পরের 3 দিন আমাদের পিসিআর এর কোনো ফোন করলো না। আর বসের সঙ্গে ডিরেক্ট কোনো ইন্টারাকশন? হ্যাঁ, বস যেটা নাকি বিশাল কমিউনিকেশন একটা হেভায়ার করে দিয়েছে। এদিক থেকে তুমি নিয়ে গেছো দিল্লির ডিরেকশনে ট্রেন পৌঁছে গেছে মুম্বাই। হ্যাঁ, যেমন আমাদের এক কলিগ, তার কেবিনে আমরা সবাই গেছি নয়ডার অফিসে, তার কেবিনে হচ্ছে আমার লাগেজ রেখে দিয়েছি। তো আমারই অন্য একটি স্টেটের কাউন্টার পার্ট, তো তিনি আমাকে ফোন করেছেন, কারণ আমাদের এক জায়গায় ওইখানটাতে মিট করার কথা, মিটিং আছে। বলছে আপ কাহা হো? তাই আমি বললাম যে সাপোজ তার নাম তমাল, তো আমি বললাম যে তমাল কা ঘর মে। তো ও तमल का घर में, तो लागेज हम लोग लागेज तो तमल का घर में रखा। तो अब तमल का घर में कब आ रहा है? तो मैंने बोला तो আমি বললাম যে आप आ जाओ। कहाँ? तमल का घर में। ও তো বুঝতেই পারছে না যে এখানে এরকম একটা আর্জেন্ট মিটিং আছে, সবাই কেন ঘরে। আসলে যে ওটা কেবিন বা কামরা, কেবিনটাকে তুমি ঘর বলেছো? মানে এটা তো আমাদের একটা অভ্যাস আছে, আমার ঘরে চলে আয়, আমার কেবিনে চলে আয় বলি না, আমার ঘরে চলে আয়। তো সেটা তুমি ঘরে চা খা লিজিয়ে, পানি খা লিজিয়ে, তো আছে। আচ্ছা, তুমি বলে দিয়েছো। আমি আর দিস ইজ দি বিগেস্ট এক্সপোজে অফ এনটিডি পডকাস্ট, মৌপিয়া নন্দীর হিন্দি। আর তার জন্য আমার কিচ্ছু ইনভেস্টিগেটিভ জার্নালিজম করতে হয়নি, নিজেই এসেছে। তুমি কিন্তু ওই জনাই থেকে ফেরারটা বলবে? অফকোর্স বলবো, আসছি দাঁড়াও, আসছি। যবে থেকে মৌপিয়া দিকে চিনি, ন্যাচারালি মৌপিয়া দিয়ে এসছে, এবং একটা অদ্ভুত ধরনের একটা বন্ড আছে, একটা কমফর্ট আছে ওই বন্ডায়। এবং আমি রিলেট করতে পারি এই কমফর্টটা হয়তো আমাদের ব্যাকগ্রাউন্ডের জন্য। মৌপিয়া দিয়ে একটি ছোট শহরের, আমি একটি ছোট গ্রাম সিঙ্গুরেরও কাছে মির্জাপুর বাকিপুর। হ্যাঁ, এবং সেখান থেকে প্রত্যেক দিন ট্রেনে করে আসতে কলে। হ্যাঁ, একটু বলো না, তুমি ছোটবেলা থেকে এরকম ডান পিটে ছিলে? ছোটবেলা থেকে দুরকম ছিল। এক হচ্ছে যে আমি ছোটবেলায় খুব হাতে পায়ে দুরন্ত ছিলাম না, কিন্তু ছোটবেলা থেকে একটু অ্যাটিটিউড ছিল। ছেলেদের কেলিয়েছো? হ্যাঁ। কটা? প্রচুর কেলিয়েছো? হ্যাঁ, প্রথম আমি এবং আমার সঙ্গে বাবা যতদিন ছিল, বাবা হচ্ছে আমার প্রায় ভাড়াটে গুন্ডাটা, ঠিক আছে। আর বাবা মারা যাওয়ার পর আমার সাহস আরো কয়েক গুণ বেড়ে গেল। আচ্ছা, ঠিক আছে। তো ইনফ্যাক্ট আমার মনে আছে আমি তখন খুব ছোট, তো একটা আমাদের ওখানে তো কিছু ছিল না, মানে রিক্সা কিছুই ছিল না। স্কুলে যেতে হতো, সিঙ্গুর আমার বাড়ি থেকে 4 কিলোমিটার, তো ফাঁকা রাস্তা দিয়ে যেতে হতো। তো ওখান থেকে আমাকে বাবা পাড়ারই এক কাকুকে বলে দিয়েছিলেন, তিনি আমায় সাইকেলে করে নিয়ে যেতেন, সাইকেলে করে নিয়ে আসতেন। তো ওইখানে রাস্তায় কতগুলো ছেলে আড্ডা দিত, তারা হচ্ছে যারাই হেঁটে ফিরতো, আমাদের উঁচু ক্লাসের দিদিরা তাদের টিজ করতো। এবং একজন তার মধ্যে ছিল, তার নামই হয়ে গিয়েছিল কাটারি। সে
একটা কাটারি নিয়ে দাঁড়িয়ে থাকতো আর ওদের ভয় দেখাতো, আর ওরা খুব ভয় পেতো, ওরা সব একদল করে আসতো এসে। তো আমি এগুলো শুনেছিলাম, কিন্তু আমি তো সাইকেলে যাতায়াত করতাম। তো একদিন হঠাৎ করে ছুটি হয়েছে, তো কাকু সেদিন আর গিয়ে পৌঁছতে পারেনি, আর তখন ফোন টোন কিছুই আমাদের ওখানে ছিল না। তো আমি ওদের সাথে, আমি তখন বেশ ছোটো বেটে, মানে তখন আমার 9 বছর বয়স, আমি ক্লাস 5-এ পড়ি, বেটে খাটো। তো আমি ওদের সাথে আসছিলাম। গ্রোথটা বেশি হয়নি, আগে বললো সরি। এবার সেই কাটারিকে সেদিন দেখা, যে কাটারি ওইখানে দাঁড়িয়ে আছে, তো ওইটুকু আমি ওই কাটারির দিকে তেড়ে গেছিলাম দৌড় দিয়ে। কাটারি ভাবতে পারি এবং ওর হাতে সত্যি একটা কাটারি। এই রিসেন্টলি আমি ফেরত যাব, কিন্তু এটার সঙ্গে রিলেটেবল, রুদ্রনীলের সঙ্গে একটা দারুণ জিনিস দেখলাম ফেসবুকে, ওই তাড়া করার মতনই। আর শুধু রুদ্রনীল নয়, আমি টুইটারেও এক্সে কয়েকজনকে দেখলাম যাদেরকে তুমি ক্ষমা চাইতে বাধ্য করেছো, তারা ভুল ছিল এবং রং কমেন্টস করে টু গেট অ্যাওয়ে ইজ নট অ্যান ইজি বিজনেস। থ্যাংক গড ইউ ডিডন্ট মেক ইট অ্যান ইজি বিজনেস। তো এই রুদ্রনীলের অভিজ্ঞতাটা কেমন? দেখো, আমি খুব অবাক হয়েছিলাম, আমি যেটা বললাম যে অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে আমার যেটা হয়েছে অন এয়ার, এটা প্রফেশনাল হ্যাজার্ডস, আমি এটাকে পার্সোনালি নিই এবং আমি শিওর যে উনি ওটাকে পার্সোনালি নেন। রুদ্রনীল আমার 20 বছরের বন্ধু। আমার খুব খারাপ লেগেছিল যখন আমি দেখলাম যে রুদ্রনীল এটা সম্পর্কে বিন্দু বিসর্গ কিছু না জেনে রুদ্রনীল কোথাও একটা কমেন্ট করছে যে আসলে ওর সামনে কি ছিল, আন্ডার দ্য টেবিল কি ছিল, বিহাইন্ড দ্য সিন। দেন আই টুক ইট পার্সোনালি, আই কল্ড আপ রুদ্র, এবং রুদ্রকে আমি বলেছিলাম যে তুমি যখন নিজে থেকে অন এয়ার যেটা হচ্ছে, আবারও বলেছি যে যেমন সেলিমদার সঙ্গে আমার যেটা হচ্ছে অন এয়ার হয়েছে, এগুলো আমি মনে করি হয়ে যায় হিট অফ দ্য মোমেন্টে, কখনো ওরা রিয়াক্ট করেন, কখনো আমাদের হওয়া উচিত না, আমরা একটু ক্যারিড অ্যাওয়ে হই। তো রুদ্রকে আমি ফোন করে বলি যে তুমি যেটা বলেছো ইউ হ্যাভ টু প্রুভ ইট। তখন রুদ্র বলে না না আমি ওরকম কিছু বলতে চাইনি। তো আমি বললাম যে দেখো আমার খুব খারাপ লেগেছে, আমি এটা পার্সোনালি নিচ্ছি। তারপর আমিও খুব রেগে যাই, হয়তো আমি একটু বেশি করেছি। তারপর রুদ্রকে আমি বলি যে তোমাকে প্রুফ করতে হবে। তারপর যাই হোক রুদ্র পরে আমার সাথে বন্ধুত্বপূর্ণভাবে এই গোটাটা মিটিয়ে নেয়, মানে রুদ্র ভাবতে পারেনি কখনো একবারের জন্য সেকেন্ড থট আসে, নট দ্যাট হি ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন স্কিম অফ থিংস ইন দি পলিটিক্যাল পার্টি হি ইজ, কিন্তু তবু একটা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছে, কখনো মনে হয়নি একটা সেকেন্ড থটকে ঠিক আছে পলিটিক্যাল কালার আছে, লেট হিম বি, ইগনোর করে দিই? না, তার কারণ আমি যেটা দেখেছি আমার এক্সপিরিয়েন্স, যে এই ব্যক্তিগতভাবে কেউ যদি কোনো ব্যক্তি বিশেষের যে এই ধরনের কাজগুলো, সেগুলো কিন্তু কোনো রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি ফাইনালি এন্ডোর্স করে না। এক্ষেত্রেও করেনি, এক্ষেত্রেও রুদ্রনীলের ক্ষেত্রেও না, অভিজিৎ গাঙ্গুলির ক্ষেত্রেও না, সেলিমদার ক্ষেত্রেও। হ্যাঁ, এবার সোশ্যাল মিডিয়ায় কারা কি কমেন্ট করছেন সেটা দেখে যদি মনে করা হয় যে সেটা আসলে পার্টির স্ট্যান্ড, আমি সেটা মনে করি না, বিকজ এটা পার্টির ঘোষিত স্ট্যান্ড নয়। সেলিমদার সময় যখন হয়েছে, আমি জানতাম যে সেলিমদার সাথে আমার ব্যক্তিগত কোনো তিক্ততা নেই, ওটা হয়তো যেটা হয়েছে সাময়িক, এবং সত্যি তাই। পরে সেলিমদা আমাকে ইন্টারভিউ দেন এবং আমরা খুব এখনো পর্যন্ত, সেলিমদা বহু বছর ধরে আমায় দেখছেন, এখনো পর্যন্ত সেই সুসম্পর্ক বজায় রয়েছে, যেটা মহুয়ার ক্ষেত্রেও বললাম। তো আমি সবসময় মনে করি যে ব্যক্তি বিশেষের সঙ্গে যদি কিছু হয়, আমরা যখন এত ক্লোজ একটা এনকাউন্টার হয়, সেটা কখনো কখনো মাত্রা ছাড়িয়ে যেতেই পারে। তো মাত্রা যদি ছাড়িয়ে যায়, আমার মনে হয় যে সেটা স্ট্রে ইনসিডেন্ট এবং সেটাকে ওইভাবেই হ্যান্ডেল করা উচিত। আর রাজভবন, যেই রাজভবনের ছবি নিয়ে এত এত খিল্লি হলো, এত কিছু হলো, সেই রাজভবনে মৌপিয়া নন্দীকে কেউ একজন সেফটি পিন লাগিয়ে দিয়েছিল, বলবে গল্পটা? তুমি বলো, তুমি দেখেছো। মৌপিয়াদি ব্লেজার পরে এসছে, শাড়ি পরে এসছে, হঠাৎ করে চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি ছিলেন ওখানে, সমস্ত ডিগনিটারিজরা আছে, উনি সাংবাদিকদের সঙ্গে দেখা করতে আসলেন, আমরা সবাই গিয়ে কথা বলতে গেছি। মৌপিয়া, তোমার ব্লেজারটা একটু বেশি, এখানে কি এখানটা তোমার শীতকাল ছিল, হ্যাঁ তোমার ঠান্ডা লাগবে, তুমি একটা স্কার্ফ আপ কিছু আনোনি? তখন মৌপিয়াদি বলছে না না ঠান্ডা লাগবে না, কিচ্ছু চিন্তা নেই, ঠিক আছে। বলছে না না তোমার ঠান্ডা লাগবে। তখন বলছে যে তুমি সেফটি পিন লাগাও। তখন মৌপিয়াদি বলেছে সেফটি পিন তো আমার কাছে নেই এখন, আমি সেফটি পিন কোত্থেকে পাবো? সেফটি পিন নেই, দিচ্ছি দাঁড়াও। সবার সামনে ওনার শলটা ছিল, উনি শলের বলছে এই কেউ কাউ কিছু বলবে না, এত বড় একটা সেফটি পিন বের করে নিজে হাতে মৌপিয়া নন্দীর ব্লেজারটা ওখানে লাগিয়ে দিল। এবার তুমি সেটা যদি বাইরে বলো, ভাববে যে এটা চটিচাটা সাংবাদিক, কিন্তু তোমার কাছে এটা একটা একটা সুন্দর মেমোরি নয়? অফকোর্স, এবং মানে এটা তো ভীষণ আন্তরিকতা। এবং এই তুমিও ভালো করে জানো যে
বিভিন্ন সময় আমরা যেহেতু বিভিন্ন পলিটিক্যাল পার্টির সঙ্গে, সব পলিটিক্যাল পার্টির সঙ্গে আমাদের খুব ক্লোজলি ডিল করতে হয়, এবং তারা কিন্তু পর্দার বাইরে তারা তাদের একটা সাধারণ মানুষ তারা, এবং তাদের মধ্যেও তাদের স্নেহ, তাদের কখনো উষ্মা, কখনো রাগ, কখনো ক্ষোভ, সব কিছুই আছে। এবং আমরা প্রত্যেকে, আমি তো মনে করি যে যদি এই মুহূর্তে দাঁড়িয়ে কারো কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু সবাই, মানে আমি ইনফ্যাক্ট এক্সপিরিয়েন্স করেছি যে হয়তো আমার কোনো খারাপ সময়, সেখানে সমস্ত পার্টির যারা নেতা থেকে শুরু করে যারা জানেন তারা খোঁজ নিয়েছেন। এই যে ব্যক্তিগত সম্পর্কের জায়গাটা, মানে প্রবলেম হচ্ছে এত পোলারাইজড হয়ে গেছে সব কিছু যে আমরা সৌজন্যটাকে সেটাকেও মিসইন্টারপ্রেট করি। কেউ যদি সৌজন্য দেখান, কেউ যদি আন্তরিকতা দেখান, সঙ্গে সঙ্গে সেটাকে একটা নেগেটিভ লাইটে দেখা হয় যে ও তার মানে ওনাকে বোধহয় উনি বোধহয় ওকে অবলাইজ করছেন কোনোভাবে, বা ফেভার করছেন এবং ওর কাছ থেকে কোনো, কারণ ওই মুহূর্তে মমতা ব্যানার্জি দুটো করার কোনো দরকার ছিল না। উনি যেটা করেছেন একেবারে সেই মুহূর্তে ওনার মনে হয়েছে যে আমাকে দেখে যে আমার ঠান্ডা লেগে যাবে, সেজন্য উনি করেছেন। আমার ছবি নিয়ে অনেক, তোমার, আমি কাকে দিচ্ছি ইন্টারভিউটা? সৌরভ চৌধুরীকে? সৌরভ চৌধুরী, আমি সৌরভ চৌধুরী। এবার তোমার প্রশ্নগুলো আসছে সৌরভ চৌধুরী থেকে। কতটা ইরিটেটেড হয়েছিল? কেন আমার কাছে যত না ফোন এসছে, মৌপিয়াদির কাছে বেশি ফোন এসছে আমার কাছে। আমি পরের দিকে না, যখন হোয়াটসঅ্যাপগুলো আসতো আমি আর ওটা ওপেনও করতাম না, আমি শুধু লিখে দিতাম না এ তমাল সাহা আমার বন্ধু। আচ্ছা, তারপর আর এরকম প্রশ্ন অনেক জায়গা থেকে এসছে, প্রচুর এসেছে, এবং তারপর তো আমি দেখলাম যে আমার ছবিও ভাইরাল হয়ে গেছে, এবং আমি কেন, আমি যে ইনিকে এবং তার সঙ্গে সৌরভ চৌধুরীর সঙ্গে আমি সত্যিই ভাবতে পারি না যে জাস্ট আদল আছে বললে আবার তুমি রেগে যাবে। না না না, শুধু দাঁড়িয়ে আছে আর কমেডিও বেরাস। আর এটা কিন্তু অনেক উপরের মহলের লোকেরাও শেয়ার করেছিল ছবিটা। হ্যাঁ, মানে ইটস ভেরি ভেরি ফানি কি এই ছবিগুলো শেয়ার করে ভেবেছি যে, আর আমি যখন এক্সপ্লেন করে দিয়েছি আমি সৌরভ চৌধুরী নই, আমি তমাল সাহা, তারপরও বলছে এটা নিয়ে লিটারালি ইউটিউবে শোজ হয়েছে, যেমন তোমার এটা নিয়ে শো হয়েছে, এরকম শো হয়েছে। ইনি কি সৌরভ চৌধুরী? একটা মানুষ, জীবন্ত মানুষ বলছে আমি তমাল সাহা, বলছে ইনি সৌরভ চৌধুরী। তোমার কখনো মনে হয়নি কি কুক্ষণ ওই ছবিতে আমি ছিলাম? না, আমি খুব মজা পেয়েছি, এবং I feel so pity for you। এবং আমি কিছু ফোন এলে অবধারিত বুঝতে পারতাম যে এগুলো আমার কাছে চেক করতে আসছে যে ছেলেটা সৌরভ চৌধুরী না তমাল সাহা। আচ্ছা, মৌপিয়া নন্দী প্রসিদ্ধ হচ্ছে তুমি কে থেকে। কে তুমি, সরি প্রসিদ্ধ বলবো না, এটাতে আরো ইনফেমাস হয়েছে কে তুমি। আর এই যে বললো উনি খুব অ্যাগ্রেসিভলি অনস্ক্রিন বসে, আমার এখনো মনে আছে এরকম করে শাড়ি পরেছিল, হাত দুটো সামনে, এই কে তুমি, আমরা গলাটা বসে রয়ে চিৎকারটা করতে পারছি কে তুই। আর ওখানে ওই পারে রয়েছিল যাদবপুরের কিছু বাচ্চারা, ওরা লিটারালি এরকম করে একবার উঠে আর মৌপিয়াদির সামনে দেখলে বেরিয়ে দিত কে তুমি, আর জিজ্ঞেস করতেন। তো তুমি জাস্ট ন্যাচারালি বেরিয়ে গেছিল। হ্যাঁ, আমাকে ওই ঘটনাটা খুব নাড়িয়ে দিয়েছিল, এবং আমার যেটা খুব খারাপ লাগছিল, যেটা বাচ্চা ছেলে, আমি নিজে তো গ্রাম থেকে এসেছি, গ্রাম থেকে একটা শহরের বড় নামকরা প্রতিষ্ঠান, সেখানে কত স্বপ্ন নিয়ে সে এসেছে, এবং সে তো ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়েছিল, তারপর সে এখানে যাদবপুরে এসেছে, সেখানে এসে এই পরিণতি, এরকম অসহায় হয়ে, মানে এটা আমাকে এখনও বলতে গেলে না আমার ভয়ঙ্কর নাড়া দেয়, আমি খুব ক্রুদ্ধ হয়ে উঠি। এবং শুধুমাত্র যাদবপুর সম্পর্কে আমার তুমুল শ্রদ্ধা রয়েছে, কিন্তু শুধুমাত্র একটা শিক্ষা প্রতিষ্ঠান তার নামের জন্য তার মধ্যে যদি কোনো অন্যায় হয় সেটাকে প্রশ্রয় দেওয়া যাবে না, বা সেটাকে ঢাকা যাবে না। অনেকে তো এটাও বলেছে যে যাদবপুরে আমি চান্স পাইনি, সেই রাগেই হচ্ছে আমি এগুলো করেছি। তো আমি তাদের কাছে ক্লিয়ার করতে যাদবপুরে চান্স পাওয়ার আমি চেষ্টাই করিনি, কারণ চান্স পাওয়ার আমার কথা ছিল না। আমি কোনোদিনই পড়াশোনাটা মন দিয়ে করিনি, যাদবপুরে চান্স পাওয়া না পাওয়া তো দূরের কথা, যাদবপুরে কোনোদিন পড়বো ভাবিনি, কাজে আমার সেরকম কোনো হতাশা ছিল না। রাদার আমি জানি যে আমি খুব অ্যাভারেজ বললেও মানে বিলো অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম। তো সেটা কারণ না, আমার কাছে একটাই কারণ যে এই ঘটনা যদি নরসিংহ দত্ত কলেজে হলে অন্যায় হয়, যদি লালবাবা কলেজে হলে অন্যায় হয়, যাদবপুর হলেও অন্যায় হবে, এবং সেটাকে বলতে হবে। শুধুমাত্র যাদবপুরের কিছু ইনফ্লুয়েন্সিয়াল প্রাক্তনীর জন্য এটা ধামাচাপা পড়ে যাবে, এটা যাতে না হয়।
আবার যদি প্রয়োজন হয় আবার যাদবপুরের উপর এরকম স্টোরি করবে? অ্যাবসলিউটলি। আবার ছাত্রদের ডেকে আবার ওদেরকে ক্লাস নেবে টিচারের মতো? যদি ওরা ওরকম কিছু অযৌক্তিক এবং ইনসেনসিটিভ কথা বলে। যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে গিয়ে দাঁড়াতে পারবে? ওয়াই নট? আচ্ছা, ওখানে গিয়ে স্টুডেন্টদের সঙ্গে কথা বলবে? হ্যাঁ, অফকোর্স। একলা যাবে না কাউকে সাথে নিয়ে? আমি একলা। একলা আমি যদি আমি বাস্তারের মাইনকে ভয় না পাই, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কি ভয় আছে? আচ্ছা, বাস্তারে যখন মাইনের উপর পা পড়েনি তাই তুমি এখানে আছো, বাট কখনো মনে হয়নি যে এটা এই স্টোরিটা আমাকে পাঠিয়ে দিল, কি করে হ্যান্ডেল করব? না না, আমি বরং যাওয়ার জন্য উদ্গ্রীব ছিলেন? উদ্গ্রীব এবং রীতিমতো ঝামেলা করতাম। Mopia Nandi is also cat mom. Yeah. Why cat mom? Because I believe motherhood is a choice. Okay. I am a mother. But সেটা আমি কার মা হব, দ্যাটস মাই চয়েস। সো আই এম আ ক্যাট মম। কেউ কখনো প্রশ্ন করেনি যে কেন সংসারের মা নও, কেন বিড়ালের মা? ওরে বাবা, সে তো কিন্তু এটাও ঠিক যে এই প্রশ্নটা যে তুমি করছো, ক্যাট ড্যাড হলে কি তুমি এই প্রশ্নটা করতে? তুমি ভুল লোককেই কোয়েশ্চেনটা কাউন্টার করছো। এই প্রেশারটা আমি হ্যান্ডেল করি, ঠিক আছে, এই প্রেশারটা আমি হ্যান্ডেল করি। তো আমার তুমি বিয়ে করছো না কেন? তোমার কোনো শারীরিক দুর্বলতা আছে কি না? আর ইউ গে, আর ইউ বাইসেক্সুয়াল? তোমার কি অনেক পুরনো কোনো ব্যথা আছে যেগুলো তুমি ভুলতে পারো নি? অ্যান্ড কেউ বুঝতেই চায় না, ইটস মাই চয়েস। তোমার বোঝাতে অসুবিধা হয়নি কোনো সোসাইটাল প্রেশার? হ্যাঁ, প্রচুর। তারপর বিশেষ করে আমার একটা ব্রোকেন ম্যারেজ আছে। Are you comfortable talking about it, broken marriage? Absolutely. Why not? Okay. তো কাজেই সবসময় হচ্ছে আন্ডার স্ক্যানার, সবসময় সবাই খুব জাজ করে। ইভেন হয়তো ছোটোখাটো কোনো ঝগড়া হচ্ছে, তাতে প্রথম এটাই হচ্ছে, আরে এই জন্যই তো বর ছেড়ে চলে গেছে। But do you think you have been given any kind of a privilege being a woman or a woman journalist having survived for 25 years? No. আমি যেমন মনে করি যে মহিলা সাংবাদিক বলে কোনো কথা হয় না। আমি জানি সবাই মহিলা সাংবাদিক, মহিলা আইএএস অফিসার, মহিলা ডক্টর, প্রফেশনাল ইজ আ প্রফেশনাল। তো তার কোনো জেন্ডার হয় না, এবং এটা না টু ওয়ে। যেমন আমি এক্সপেক্ট করব যে আমাকেও কেউ প্রফেশনাল হিসেবে আমার জেন্ডার দিয়ে বিচার করবে না, তেমন আমারও সেই মাইন্ডসেট থাকতে হবে যে আমিও কোনো রকম মহিলা হওয়ার অ্যাডভান্টেজ নেব না। আমি নাইট শিফট করব। আমি যদি বাস্তার কোনো অন্য সাংবাদিক যেতে পারে, আমি তখন বলতে পারবো না যে আমি মহিলা সাংবাদিক, ওখানে তো আমার বাথরুমের সুবিধে নেই, কিছু নেই। যদি আমি প্রফেশনাল হই, আমার কাছে এই সমস্ত কিছু সেকেন্ডারি। তো যদি আমার মেল কলিগ সে ইতু পুজোয় অফিস করে, আমিও ইতু পুজোয় অফিস করব। সেটা আমার আমি ধর্মাচরণ করছি কিনা, আমি উপবাস করছি কিনা, সেটা আমার একদম ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কখনোই জাস্ট আমি মহিলা বলে আমাকে এই গ্রাউন্ডে ছুটিগুলো দিতে, এক্সেপ্ট মেটার্নিটি লিভ এন্ড অল, ইভেন আমি পিরিয়ড লিভের ভীষণ বিরোধী। ভেরি কুইকলি নাও টুয়ার্ডস দি এন্ড, তিনজন মানুষ যার ইন্টারভিউ তুমি করতে চাইবে, এখনো তোমার সেই ইচ্ছেটা আছে? তিনজন মানুষ যার ইন্টারভিউ তুমি করতে চাইবে? অফকোর্স নরেন্দ্র মোদী, অফকোর্স মমতা ব্যানার্জি, এখনো পর্যন্ত করিনি, অফকোর্স রাহুল গান্ধী। রাহুল গান্ধীর সময় এরকম হাসিটা আসলো কেন? বিকজ রাহুল গান্ধী, তারপর হাসিটা আটকে গেছিল, বন্ধ হচ্ছিল। বিকজ রাহুল গান্ধীকে নিয়ে আমি গত প্রায় 12-13 বছর ধরে না আবার হাসছে কেন? why are you blushing? না, why should I blush? No, you are blushing. No, I'm not. আচ্ছা, ঠিক আছে। তো রাহুল গান্ধীকে নিয়ে আমি বহুদিন ধরে বলে আসছিলাম যে রাহুল গান্ধীকে পাপু বলাটা এটা কোনোদিন ভুল প্রমাণ হবে। তো আমি বলে আসছিলাম আমার যা জার্নালিস্ট হিসেবে আমার যা অবজারভেশন তাই দিয়ে, কিন্তু আমাকে সবাই বলতো আরে তুই তো রাহুল গান্ধী ফ্যান, তাই বলছিস, ইত্যাদি ইত্যাদি। বাট নাও everybody
স্টার্টেড বিলিভিং, ও তখন তোমাকে কিল্লি করতো আমাকে নিয়ে। ও আমার স্টিল ওই পোস্টগুলো আমার ওয়ালে আছে, যে আমি 2012-এ রাহুল গান্ধীকে নিয়ে কি লিখেছি, 2014-এ কি লিখেছি, তখন রীতিমতো হাসাহাসি হতো। এবং লোকে এরকমও বলতো যে একমাত্র রাহুল গান্ধীকে নিয়ে এতটা হোপফুল না যতটা। কিন্তু আমি সবসময় মনে করেছি যে রাহুল গান্ধীকে একটা সময় গিয়ে নতুন করে অ্যাসেস করতে হবে। আচ্ছা, 3 জন মানুষ যার তুমি কোনোদিন ইন্টারভিউ করতে চাইবে না? আমি সবার করতে চাই, যদি ইন্টারভিউ করার মতো কেউ হয় আমি সবার ইন্টারভিউ করতে চাইবো, বিকজ আমার কাছে কোনো বাছবিচার নেই। এবং আমি এটা আমার অ্যাজ এ জার্নালিস্ট আমি যে মেলামেশা করি তাতে আমি এটা ফলো করি। আমি একজন ভীষণ, হয়তো সে একজন গ্যাংস্টার, কিন্তু সে আমার ভালো সোর্স, আমি তাকে ঠিক ততটাই গুরুত্ব দিই। একজন পলিটিক্যাল লিডার, যেও হয়তো আমার ভালো সোর্স, তাকে আমি যতটা গুরুত্ব দিই, তার সঙ্গে আমি যতটা যোগাযোগ রাখি, তার ফোন আমি যতটা গুরুত্ব দিয়ে তুলি, আমি এরকম হয়তো সে ক্রিমিনাল, হয়তো জেল খাটা ক্রিমিনাল, সে জেল থেকেও ইনফরমেশন আমায় দিয়েছে, আমি তাকে ঠিক ততটা। আর বেশি বলো না, তাহলে সোর্সটা রিভিল হয়ে যাবে। 3 জন ব্যক্তিত্ব যাকে তুমি সামনে দেখলে অ্যাভয়েড করার চেষ্টা করবে? কাউকে না, আমাকে কতজন অ্যাভয়েড করার চেষ্টা করে, দ্যাটস দ্য বিগেস্ট কোয়েশ্চেন। এখন অবধি কেউ অ্যাভয়েড করেছে চাকরি ছাড়ার পর? না, নট এট অল। আচ্ছা, একদমই না। স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন, চাকরিটা ছাড়লে নিজের ইচ্ছায়? হ্যাঁ, এই যে এত স্পেকুলেশন চলছে, আমি শুধু একটা কথাই বলছি যে জি আমার কাছে একটা ফ্যামিলি, এবং ডেফিনেটলি চাকরিটা আমি ছেড়েছি 18 বছর পর, এই ডিসিশন নেওয়াটা সেটা তো আমার পক্ষেও খুব সহজ নয়, কিন্তু জি আমার কাছে ফ্যামিলি, জির সমস্ত সহকর্মীরা, তাদের সঙ্গে আমার যে অ্যাটাচমেন্ট সেটা আছে, সেটা থাকবে, অ্যান্ড আই এম ফরএভার ইনডেটেড টু জি নেটওয়ার্ক, জি ফ্যামিলি অ্যান্ড ডক্টর সুভাষ চন্দ্র। আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা সম্ভবই হতো না যদি 18 বছর ধরে তারা আমাকে সুযোগটা না দিতেন, তারা আমাকে গড়ে পিটে না নিতেন। সাংবাদিকতা ছেড়ে দিচ্ছ? নট এট অল, নট এট অল। জল ছাড়া মাছ বাঁচতে পারে না, আমি সাংবাদিকতা ছাড়া বাঁচতেই পারবো না। ইটস জাস্ট আ ব্রেক, জাস্ট আ ব্রেক, স্মল ব্রেক। আচ্ছা, মানে বাইরে ঘুরতে যাচ্ছ? তুমি যদি নিয়ে যাও? আমি নিয়ে যাবো। আচ্ছা, ঠিক আছে। আর নেক্সট মুভটা কি? নেক্সট মুভ কিছু না, নিউজে তো ডেফিনেটলি ফির, আমি আবারও বলছি যে একটা ছোট্ট একটা বিরতি, যেটাকে আমরা বলি ছোট্ট একটা বিরতি নিচ্ছি, জাস্ট একটা বিরতি আমার এতদিন পর দরকারও ছিল, বিকজ আমি আমার বাড়িতে তুমি জানো মা এবং ছানাদের একটু সময় দেওয়া, আমার নিজের জন্য একটু সময় দেওয়া, অনেকগুলো কাজ পেন্ডিং রয়েছে সেগুলো করা, তো একটা দরকার হয়। এমন না যে আমার কোনো ফ্যাটিগ এসছে, আমি নিউজে কোনোদিন, আমার প্রথম দিনও আমার যতটা ইন্টারেস্ট ছিল এখনো পর্যন্ত তাই আছে, নট অ্যাট অল, একদম প্র্যাকটিক্যাল কারণে আমার এই ব্রেকটা দরকার। আচ্ছা, আর রাত্রেবেলা যখন ঘুমো তখন কি পরের দিন কাকে ইন্টারভিউ করবে করবে না, কি প্রশ্ন করা উচিত, সেগুলো ভাবনা আসে? এখন যেহেতু কাজের স্পেসটাই নেই, স্বপ্ন আসছে, ওই একটা হয় না অ্যাড্রিনালিন, সেটা আসছে? হ্যাঁ, মানে আমি বুঝি না যে আমার, মানে আমি স্বাভাবিক কিনা, কারণ আমি স্বপ্নে এই সব লোকদেরই দেখি, মানে কখনো মমতা ব্যানার্জি, কখনো নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী, আবার হাসছো, অনুব্রত মণ্ডল, কখনো ঠিক আছে, কখনো আরাবুল ইসলাম, হ্যাঁ, এই সব লোকজনকে আমি স্বপ্নে দেখি। আমি জানি, তারপর পরের দিন স্বপ্নগুলো মনে থাকে না, ভুলে যাও? কিছু মনে থাকে, কিছু ভুলে যাই। আচ্ছা, নিজে হাসো তারপর স্বপ্নগুলো ভেবে? না, এখন এটা আমি ইউজ টু হয়ে গেছি, কিন্তু আমি নিজেই ভাবি যে এটা কি সব সাংবাদিকরা এটা দেখে কিনা, আমি কোনো স্বাভাবিক স্বপ্ন দেখি না। সময় আমাদের শেষ, তাই ওখানে পডকাস্ট লেখাটাও বন্ধ হয়ে গেছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আই হোপ ইউ অল হ্যাভ এনজয়েড। আমার খুব ব্যক্তিগতভাবে ভালো লেগেছে, আপনাদের যদি ভালো লাগে, এই ভালোবাসাটা আজকে আমাদের ভায়া মৌপিয়াদির কাছেও যাক, কারণ মৌপিয়াদি নতুন একটা যাত্রা শুরু করছে। আমি হয়তো একটু হলেও জানি, বলবো স্পিল করে দেবো, বাকি সব বলে দেবো। আমি এটা যদি বলে দিই, আমি মুখটা বন্ধ রাখার জন্য কি খাওয়াবে বলো? না, আমি তো উল্টো করবো না, যে বাকি অনেক কিছু আমি বলে দেবো। আচ্ছা, থাক। We know so many secrets of each other. Thank you so much. Thanks for your time. It was lovely interacting with you. কে তুমি?